আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার আইমান রহমান খান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং পবিত্র আল কোরআন এই চিরন্তন সত্যটির কথা বলে। একটি পরিবারের কর্তা বা মুরব্বী ইন্তেকাল করলে তার রেখে যাওয়া ওয়ারিসদের মাঝে একটি অনিশ্চয়তা বিরাজ করে ভবিষ্যৎ নিয়ে। তাই আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। একটি পরিবারের কর্তা ইন্তেকাল করার পরে আপনি ওয়ারিশ হিসাবে উক্ত ব্যক্তির কোন কোন কাগজ সংগ্রহ করবেন এবং কোন কোন দফতরে গিয়ে উক্ত কাগজ জমা প্রদান করবেন, যাতে ভবিষ্যতে উক্ত ব্যক্তির পরিচয় সম্পর্কিত কোনো বিষয়ে গরমিল না থাকে। তাই এই ভিডিওর বিষয়ে যদি আপনার আগ্রহ থেকে থাকে তাহলে ভিডিওটি না টেনে পুরাটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। মৃত ব্যক্তির পক্ষে কি কি কাগজপত্র আপনি সংগ্রহ করবেন তা সম্পূর্ণ নির্ভর করবে উক্ত ব্যক্তির মৃত্যুবরণ কোন স্থানে হয়েছে। উক্ত ব্যক্তি যদি তার নিজের বাসস্থানে ইন্তেকাল করে থাকেন তাহলে তাকে তাৎক্ষণিক একটি হাসপাতালে নিয়ে ব্রড ডেথ সার্টিফিকেট হাসপাতাল থেকে সংগ্রহ করতে পারেন। উক্ত সার্টিফিকেট প্রদান করার পূর্বে হাসপাতাল কর্তৃপক্ষ একটি রেজিস্টার্ড মেডিকেল অফিসারের মাধ্যমে উক্ত ব্যক্তির ইসিজি করাবেন এবং ইসিজিতে ফ্ল্যাট লাইন সহ উক্ত যে রিপোর্টটি আছে এই দুটি রিপোর্ট হাসপাতাল থেকে সংগ্রহ করতে পারেন। কিন্তু যদি উক্ত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া সম্ভব না হয় তাহলে আপনার এলাকার নিকটস্থ কোনো রেজিস্টার্ড মেডিকেল অফিসারের নিকট গিয়ে তার কাছ থেকে তার যে অফিসিয়াল প্যাড আছে সেখানে তার স্বাক্ষর এবং সিল সম্বলিত উক্ত ব্যক্তির নাম, ঠিকানা, উক্ত ব্যক্তির মৃত্যুর তারিখ, মৃত্যুর সময় এবং কোথায় তিনি মৃত্যুবরণ করেছেন, পাশাপাশি কি কারণে মৃত্যুবরণ করেছেন সে বিষয়ে সম্বলিত একটি প্রত্যয়নপত্র তার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আর যদি সেটাও সম্ভব না হয়ে থাকে তাহলে আপনার এলাকার নিকটস্থ মসজিদ বা মাদ্রাসার ইমাম সাহেব যিনি উক্ত ব্যক্তির জানাজা পড়াবেন তার সই স্বাক্ষর সম্বলিত একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করবেন, যেখানে তিনি বলছেন যে উক্ত ব্যক্তি যার নাম, ঠিকানা সেখানে উল্লেখ থাকবে, তার জানাজা তিনি পড়িয়েছেন। এবং মৃত ব্যক্তি যদি অন্য কোনো ধর্মের হয়ে থাকে তাহলে তার সৎকারকারী যিনি ব্যক্তি আছেন তার একইভাবে একটি প্রত্যয়ন তার কাছ থেকে আপনি নিতে পারেন। এবার ছোট্ট করে জেনে নেওয়া যাক, একজন ব্যক্তি যদি দুর্ঘটনায় মৃত্যুবরণ করে তাহলে তার পরিবার কি কি কাগজপত্র সংগ্রহ করবে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। একজন ব্যক্তি যদি সড়ক দুর্ঘটনা বা অন্য যে কোনো দুর্ঘটনার মাধ্যমে মৃত্যুবরণ করে এবং আপনি তার পরিবারের সদস্য হিসাবে বা আপনি যদি অন্য কোনো ব্যক্তি হয়ে থাকেন উক্ত ঘটনাস্থলে আপনি উপস্থিত থাকেন, তাহলে সর্বপ্রথম আপনার নিকটস্থ যে থানা আছে সেই থানায় যোগাযোগ করবেন। থানা থেকে একজন দায়িত্বরত কর্মকর্তা উক্ত ঘটনাস্থলে এসে একটি সুরতহাল রিপোর্ট তৈরি করে উক্ত ঘটনার যে তথ্য আছে সেগুলো লিপিবদ্ধ করবেন। এর পরবর্তী পদক্ষেপ তিনি যেটা নেবেন তা হচ্ছে একজন রেজিস্টার্ড মেডিকেল অফিসারের সাথে যোগাযোগ করে উক্ত ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির দেহ পোস্টমর্টমের জন্য বা ময়না তদন্তের জন্য হসপিটালে প্রেরণ করবেন। মেডিকেল অফিসার উক্ত ময়না তদন্ত বা পোস্টমর্টম সফলভাবে সম্পন্ন করার পরে তার সিদ্ধান্ত একটি রিপোর্টের মাধ্যমে প্রদান করবেন। উক্ত সিদ্ধান্তে তিনি যদি উল্লেখ করেন যে এই মৃত্যুটি হয়েছে দুর্ঘটনার কারণে এবং উক্ত রিপোর্ট যদি আপনার পরিবারবর্গে কেউই চ্যালেঞ্জ না করে তাহলে পরবর্তীতে উক্ত রিপোর্টটি তিনি ম্যাজিস্ট্রেট বা পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে। আপনি যদি মৃত ব্যক্তির পরিবারের উপযুক্ত প্রতিনিধি হয়ে থাকেন তাহলে উক্ত ব্যক্তিকে কবরস্থ করার জন্য রেজিস্টার্ড মেডিকেল অফিসারের কাছ থেকে উক্ত ব্যক্তিকে হস্তান্তর করবেন এবং এর পাশাপাশি আপনি রেজিস্টার্ড মেডিকেল অফিসারের কাছ থেকে পোস্টমর্টমের একটি অনুলিপি নেবেন এবং যে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ছিলেন যিনি সুরতহাল রিপোর্ট তৈরি করেছিলেন উক্ত ব্যক্তির কাছে একটি অপমৃত্যুর প্রতিবেদনের অনুলিপি তার কাছ থেকে সংগ্রহ করে নেবেন। এবার জেনে নেওয়া যাক কবরস্থানে নেওয়ার পরে উক্ত মৃত ব্যক্তির কি কি কাগজপত্র এই কবরস্থানের কর্তৃপক্ষের কাছে আপনি দাখিল করবেন এবং দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে উক্ত অথরিটির কাছ থেকে আপনি কি কি কাগজপত্র গ্রহণ করবেন। যেহেতু প্রত্যেক সরকারি বা বেসরকারি কবরস্থানের নিজস্ব ব্যবস্থাপনা পরিষদ আছে, সেহেতু কোনো ব্যক্তিকে উক্ত কবরস্থানে কবরস্থ করার জন্য সেখানে উক্ত ব্যক্তির এনআইডি এবং হসপিটাল ডেথ সার্টিফিকেট দিয়ে আবেদন করতে হবে। উক্ত আবেদনের প্রেক্ষিতে আপনাকে উক্ত কবরস্থানে একটি জায়গা বরাদ্দ দেওয়া হবে
এবং সেই ক্ষেত্রে আপনাকে একটি সরকারি বা একটি বেসরকারি চার্জ পরিশোধ করতে হবে এবং চার্জের বিপরীতে আপনাকে উক্ত কর্তৃপক্ষ একটি রসিদ প্রদান করবে। এই রসিদটি অবশ্যই সংগ্রহ করে রাখবেন। দাফন প্রক্রিয়া সম্পন্ন হলে উক্ত কবরস্থানের কর্তৃপক্ষের নিকট একটি দাফন সনদ চেয়ে নেবেন। যদিও বেসরকারিভাবে পরিচালিত কবরস্থানগুলোর কর্তৃপক্ষের কাছ থেকে এমন সনদ সাধারণত পাবেন না, তবে যদি উক্ত কবরস্থান কোনো মসজিদ, মাদ্রাসা বা ওয়াকফ এস্টেটে হয়ে থাকে তাহলে তারা প্রায়শই নিজ উদ্যোগে এমন ধরনের সনদ প্রদান করে থাকে। উল্লেখ্য যে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের নিজ আওতাধীন কবরস্থান সমূহের জন্য ডিজিটাল গ্রেভইয়ার্ড ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে। উক্ত ডিজিটাল গ্রেভইয়ার্ড ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ঢাকার উত্তরে 6টি এবং ঢাকার দক্ষিণে 4টি সরকারি কবরস্থানে যাদেরকে শায়িত করা হয় তাদের জন্য দাফন সনদের ব্যবস্থা অনলাইনের মাধ্যমে করেছে। চলুন এবার দেখে নেওয়া যাক অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে আপনার পরিবারের কোনো সদস্যের দাফন সনদের জন্য আবেদন করতে পারেন। আবেদনটি সম্পন্ন হলে আপনার এলাকার সিটি কর্পোরেশনের জোনাল অফিস হতে সরকার কর্তৃক স্বাক্ষরিত দাফন সনদ তথা বারিয়াল সার্টিফিকেটটি সংগ্রহ করে নেবেন। উক্ত সকল কাগজপত্র সংগ্রহ করার পরে আপনার সর্বশেষ এবং প্রধানত যে কাগজটি সংগ্রহ করতে হবে তা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত মৃতের ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ। এই ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদই হবে উক্ত মৃত ব্যক্তির অন্যতম পরিচয়পত্র এবং এটি হাতে পাওয়ার পরে আপনার মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কিত অন্য কোনো কাগজের প্রয়োজন হবে না। এই সনদটির আবেদন করতে হলে আপনাকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে আবেদন করতে হবে এবং বর্তমানে খুব সহজেই আপনি অনলাইনের মাধ্যমে এই ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেটের আবেদন করতে পারেন। এই লিঙ্কে গিয়ে আপনি একে একে ধাপে ধাপে যে সকল তথ্য এই ওয়েবসাইটে প্রদান করতে হচ্ছে সেগুলা প্রদান করে যাবেন। এখন এক নজরে জেনে নিব এই মৃত্যু সনদের আবেদনের সাথে আপনার কি কি কাগজপত্র অ্যাটাচ করতে হবে। প্রথমত উক্ত মৃত ব্যক্তির জন্ম নিবন্ধনের একটি অনুলিপি এখানে দাখিল করতে হবে। সেটা হতে হবে অবশ্যই ডিজিটাল যে জন্ম নিবন্ধন আছে। যদি উক্ত ব্যক্তির ডিজিটাল জন্ম নিবন্ধন না থেকে থাকে তাহলে তার এনআইডি দিয়ে উক্ত কাজ শুরু করতে পারবেন। দ্বিতীয় যে কাগজটি লাগবে তা হচ্ছে উক্ত ব্যক্তির মৃত্যুর তারিখ ও মৃত্যুর স্থান সম্বলিত প্রমাণপত্র। এই প্রমাণপত্র হতে পারে হসপিটালের যে অফিসিয়াল ডেথ সার্টিফিকেট বা ব্রড ডেথ সার্টিফিকেট, যেটা নিয়ে একটু আগে আলোচনা করলাম, কবরস্থানের রসিদ বা দাফন সনদ, পোস্টমর্টমের ক্ষেত্রে পোস্টমর্টমের সত্যায়িত অনুলিপি অথবা এই পুলিশের কাছ থেকে অপমৃত্যুর যে প্রতিবেদনটি আছে, অথবা এগুলো যদি কোনোটাই সম্ভব না হয়ে থাকে তাহলে আপনার এলাকার চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের সত্যায়িত এবং স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্র যেখানে উক্ত ব্যক্তির মৃত্যুর তথ্য সম্বলিত আছে। পরবর্তী যে কাগজটি লাগবে তা হচ্ছে উক্ত মৃত ব্যক্তির স্থায়ী ঠিকানার প্রমাণপত্র, যা আমাদের ক্ষেত্রে এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের সনদ হতে পারে। যে সর্বশেষ যে কাগজটি আছে সেটা হচ্ছে উক্ত মৃত্যু সনদের আবেদনকারীর এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের অনুলিপি। উক্ত মৃত ব্যক্তির স্থায়ী ঠিকানা যদি ইউনিয়ন পরিষদ বা পৌরসভার আওতাধীন হয়ে থাকে তাহলে উক্ত কার্যালয়ে সেখানে কাগজগুলো নিয়ে জমা প্রদান করবেন। উক্ত ব্যক্তির যদি স্থায়ী ঠিকানা কোনো মেট্রোপলিটন এরিয়াতে হয়ে থাকে বা সিটি কর্পোরেশনের আওতাধীন হয়ে থাকে তাহলে উক্ত সিটি কর্পোরেশনের ওই এলাকার জোনাল অফিসে সেই কাগজগুলা জমা প্রদান করবেন। এর পাশাপাশি সরকারি একটি নির্ধারিত ফি পরিশোধ করার পরে কিছুদিনের মধ্যেই আপনি সরকার কর্তৃক ইস্যুকৃত এই ডেথ সার্টিফিকেট তথা মৃত্যু সনদটি আপনার হাতে পেয়ে যাবেন। উক্ত সরকার কর্তৃক ইস্যুকৃত এই ডেথ সার্টিফিকেট তথা মৃত্যু সনদটি হাতে পাওয়ার পরে ভবিষ্যতে উক্ত মৃত ব্যক্তির সকল আইনি কাজে এই সনদটি ব্যবহার করতে পারবেন। যেমন আপনি যদি উক্ত ব্যক্তির ওয়ারিশ হয়ে থাকেন বা উত্তরাধিকারী হয়ে থাকেন তাহলে আপনার এলাকার যে ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যান আছে সেই কার্যালয়ে উক্ত সনদের একটি অনুলিপি জমা দিলে আপনি ওয়ারিশ সনদ পাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি জানি একজন ব্যক্তি পরিবারে যদি ইন্তেকাল করে তাহলে উক্ত পরিবার বর্গের মাঝে এমনই অনিশ্চয়তা বা এমন কষ্ট বা দুঃখ বিরাজ করে, এইসব সকল কাগজপত্র একসাথে জোগাড় করা সম্ভব হয়ে ওঠে না। তবে আপনার পরিবারে কাউকে যদি উক্ত দায়িত্ব প্রদান করা যায় তাহলে সময় মতো এই কাগজগুলা যদি সংগ্রহ করতে পারে তাহলে ভবিষ্যতে আইনি কোনো রকম ঝুট ঝামেলা আপনার পড়তে হবে না। আশা করি আমার এই ছোট্ট প্রয়াসের মাধ্যমে আপনারা অনেকেই উপকৃত হবেন এবং সবার কাছে আমার জন্য দোয়ার দরখাস্ত।
আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।